গল্প আজকের গল্প রহস্যময় ডাক। সেই রাতে কখন আমাদের তান্ত্রিক বসেছিলেন তার সেই পুরনো দক্ষিণ কলকাতার এক বাড়িতে। এক কাপ গরম চায়ের সঙ্গে তান্ত্রিক বসেছিলেন চায়ের সঙ্গে। তার সামনে বসেছিলাম আমি, বিপ্লব। দীর্ঘদিনের অভ্যাস এই তান্ত্রিক বাবুর কাছ থেকে আশ্চর্য সব গল্প শোনা। হঠাৎ দরজায় একটা ভয়ানক কড়া নাড়ার শব্দ হলো। এমন রাতে কি আসতে পারে? মধ্যবয়স্ক লোক। এক মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে, মুখ শুকনো, চোখে এক আতঙ্কের ছাপ। তখন তারানাথবাবু লোকটি গলা শুকিয়ে বলল, আমি বীরভূমের বলরামপুর গ্রামে থাকি। আমাদের জমিদার পুরনো অংশে কিছুদিন ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে। রাত্রে পায়ের শব্দ, কেউ ফিসফিস করে কথা বলে, আর মাঝে মধ্যে এক নারীর কান্না শোনা যায়। আপনি ভূত বিশ্বাস করেন? তান্ত্রিকবাবুর সরল প্রশ্ন। এখন না করে উপায় নেই বাবু। আমার ছোট ভাই সেদিন পুরনো বাড়ির ওইদিকে গিয়েছিল। তান্ত্রিকবাবু উঠে দাঁড়ালেন। তার চোখে রহস্যের দৃষ্টি, একাংশ ভগ্ন প্রায়। হরিবাবুর নির্দেশে আমরা পুরনো অংশের সামনে দাঁড়ালাম। রাতে সেই বাড়ির ভিতরে প্রবেশও করলাম। তখন চারিদিকে ধুলো, মাকড়সার জাল, বাতাস বড্ড ভারী, যেন কিছু একটা আমাদের দেখছি। ঝড়ের ঝাপটা, আর সঙ্গে সঙ্গে চিমনির ওপর থেকে পড়লো এক বড় কালো পাথর। তান্ত্রিকবাবু মৃদু হাসলেন। বিপ্লব, এ তো মাত্র শুরু। এ তো সবে মাত্র শুরু। রাত গভীর আছো এখানে, চলে যা হয়ে গেল। কিন্তু তান্ত্রিকবাবু চোখ বন্ধ করলেন, মন্ত্র পড়তে শুরু করলেন। বাতাসে যেন ঝড় উঠল। সেই নারীর কণ্ঠে আর্তনাদ করে উঠল, আমাকে মুক্তি দাও, আমাকে। বিকট আওয়াজ ঝাপটায় একটা ছায়ামূর্তি আমাদের সামনে এলো। এক বিধবা নারী, ফ্যাকাশে মুখ, চোখ। আমি অমৃতা। জমিদার সাহেব আমায় ঠকিয়ে মেরে ফেলেছিল। আমার আত্মা এই বাড়িতেই বন্দি। কিন্তু তান্ত্রিকবাবু শান্তভাবে এক ধূপকাঠি জ্বালিয়ে শক্তিশালী মন্ত্র আওড়ালেন। ওং হিং ক্রিং ফট। মুহূর্তের মধ্যেই সেই ছায়ামূর্তি কেঁদে উঠল, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল। পরদিন সকালে আমরা জমিদার বাড়ির পুরো নথিপত্র ঘেঁটে দেখলাম, সত্যি 1850 সালে এক অমৃতা নামে এক যুবতী জমিদার বাড়িতে নির্মমভাবে হত্যা করেছিল। সত্যি 1850 সালে এক অমৃতা নামে এক যুবতীকে জমিদার বলেই তার আত্মা সেখানে আটকে ছিল। হরিবাবু আমাদের কৃতজ্ঞতা জানিয়ে বললেন, আপনাদের ধন্য। বাবু মৃদু হেসে বললেন, ভূত থাকলেও মুক্তি দিতে হয়।
আমি চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। সত্যি হার মানে বলরামপুরের জমিদার বাড়ি থেকে আমরা ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু তান্ত্রিকের মুখে একটা অদ্ভুত ভাব দেখলাম। আমি বললাম, তান্ত্রিক বাবু, সব তো মিটে গেল, তাহলে এত ভাবছো কিসের? কেন? তিনি মৃদু হেসে বললেন, সব সত্যি মিটে গেছে তো মনে হচ্ছে। ঠিক তখনই আমাদের পিছনে এক শীতল বাতাস বইতে লাগলো। বাড়ির এক কোণ ব্যথায় কাতরাচ্ছে। হরিহর বাবু আতঙ্কিত স্বরে বললেন, আবার সেই আওয়াজ? তবে কি অভিশাপ পুরোপুরি এখনো শেষ হয়নি? তখন তারানাথ বাবু ধীর পায়ে শব্দের চুরির পুরনো পুঁথি আর কিছু মাটির পাত্র ছিল। হঠাৎ এক প্রচন্ড ধাক্কায় দরজাটা নিজেদের মতো বন্ধ হয়ে গেল। ঘরটা মুহূর্তের মধ্যে একটা কালো অন্ধকারে ঢেকে গেল। আমি মোমবাতি জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু বাঁধবে গেল। তখন তারানাথ শান্ত গলায় বললেন, ভয় পেও না বিপ্লব, এই বাড়ির ইতিহাস এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। তো একটা অবয়ব ফুটে উঠল, তান্ত্রিক। কিন্তু আমি হতভম্ব হয়ে পড়লাম, কিন্তু তান্ত্রিক বাবু তো আপনাকে মুক্ত করলেন। অমৃতা তীব্র কণ্ঠে হাসলো, আমি মুক্তি চাই না, আমি চাই আমার উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ। যে জমিদার আমাকে হত্যা করেছিল তার বংশধররা এখনো এই জমিদার বাড়িতেই আছে, তাদের সবার রক্ত চাই আমি। হরিহর বাবু কাঁপতে কাঁপতে বললেন, আমরা পরিবারে কি সেই জমিদারের বংশধর? প্রতিশোধ চাই, কিন্তু প্রতিটি অতৃপ্ত আত্মাকে বুঝিয়ে শান্ত করতে হয়। তিনি এক হাত দিয়ে পুঁথির ওপর মন্ত্র পড়তে শুরু করলেন। বাতাস খুব ভারী হয়ে এল। অমৃতার আত্মা ক্রমশ বিকল হয়ে উঠতে লাগলো। হঠাৎ জানলার বাইরে থেকে কিসের যেন একটা ধপ করে পড়ার শব্দ হলো। দরজার ফাঁক দিয়ে আমরা দেখতে পেলাম বাড়ির পুরনো ঠাকুর দালানের একটি কোণে একটা কঙ্কাল হাড় পড়ে আছে। তখন তারানাথ বললেন, আমরা সেটি খুঁড়ে বার করলাম। তখনও অমৃতার আত্মা চিৎকার করে উঠল, এতদিন ধরে লুকিয়ে রাখা হয়েছিল, তখন মাটিতে বিশ্রাম পাবে আর আত্মা মুক্তি পাবে। অমৃতার আত্মা ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তার বিকৃত মুখ স্বাভাবিক হল। চোখের গনগনে আলো সঙ্গে সঙ্গে নিভে গেল। সে একবার আমার দিকে তাকিয়ে বলল, আমার শান্তি হলো, তোমাদেরকে